গল্পের প্রথম দৃশ্যে আমরা ইনা নামে একটি মেয়েকে দেখতে পাই, যে বিছানায় শুয়ে ঘুমাচ্ছিল। আর ঠিক তখনই তার ছেলে জেন তার বিছানার কাছে এসে দাঁড়ায় আর তাকে বলে যে চলো আমরা সবাই মিলে সুইমিং পুলে ডাইভিং করি। কিন্তু এনা তাকে মনে করিয়ে দেয় যে তাকে কাজে যেতে হবে আর জেনকেও স্কুলে নিয়ে যেতে হবে। আর ঠিক তখনই খুব জোরে একটা বজ্রপাতের শব্দ শুনতে পায়। জানলার কাছে গিয়ে দেখে যে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে এবং রাস্তায় প্রচুর জল জমতে শুরু করেছে। ইনার মনে হয় যে এখনও পরিস্থিতি এতটাও খারাপ হয়নি যে প্রতিদিনের কাজ বন্ধ হয়ে যাবে। সে তাই সকালে খাবার বানাতে শুরু করে। জিনের দুষ্টুমিতে প্রচণ্ড বিরক্ত হচ্ছিল সে। আর ঠিক এই সময় এনার মা তাকে ফোন করে আর তার খোঁজ খবর নেয়। কিন্তু এনা তাকে বলে যে সমস্ত কিছু এখনও ঠিকই আছে। পর রান্না করার সময় এনা একটা অদ্ভুত জলের বয়ে যাওয়ার শব্দ শুনতে পায়, ভাবে যে হয়তো বাথরুম থেকে এই জলের শব্দ আসছে। তখনই সে পিছনে ঘুরে দেখে যে মেঝেতে চারিদিকে শুধু জল আর জল। পুরো শহরে এত বন্যা হয়ে গেছে যে জল তার অ্যাপার্টমেন্টে জানলা পর্যন্ত পৌঁছে গেছে। ম্যানেজমেন্ট অফিসারের পক্ষ থেকে ঘোষণা আসে 7টি বিল্ডিংয়ে এই জল দ্বিতীয় ফ্লোর পর্যন্ত পৌঁছে গেছে। যাদের বাড়িতে জল ঢুকে গেছে তাদের ওপরের ফ্লোরে যেতে হবে, কিন্তু লিফট কাজ করছে না। এরপর সে জিনিসপত্র গুছাতে শুরু করে। তার তখনই খেয়াল হয় যে জল এখন তার পা পর্যন্ত পৌঁছে গেছে। ঠিক তখনই তার কোম্পানির এক সিকিউরিটি এজেন্ট তাকে ফোন করে জানায় যে তাকে রেস্কিউ করতে সে আসছে। সে এনাকে জিনিসপত্র তাড়াতাড়ি গুছিয়ে সময় নষ্ট না করে জেনকে নিয়ে উপরের ফ্লোরে চলে যেতে বলে। এরপর সে কলটা কেটে দেয়। পুরো বিল্ডিংয়ে বিদ্যুৎ চলে যায়। এনা দ্রুত একটা ছোট ব্যাগ তুলে নেয় যাতে সে জেনের ওষুধপত্রগুলো রাখতে পারে। এরপর সে জেনকে খুঁজতে দৌড়ায়। জেন ভয়ে আলমারির ভেতরে লুকিয়েছিল। এনা তাকে বকা দেওয়ার জন্য ক্ষমা চেয়ে নেয় আর তাকে পিঠে বসিয়ে বাইরে নিয়ে যাওয়ার জন্য রাজি করিয়ে নেয়। এরপর যখন তারা অ্যাপার্টমেন্ট থেকে বের হয় তখন সে দেখে সমস্ত প্রতিবেশী সুটকেস নিয়ে নিজেদের ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এনা জেনকে বাঁচাতে করিডোর দিয়ে দৌড়তে আরম্ভ করে। দৌড়ে সে দ্রুত সিঁড়ির কাছে পৌঁছাতে পারে, কিন্তু সেখানে বিশাল ভিড় জমে থাকে আর যা একদমই নড়ছিল না। আতঙ্কিত এনা করিডোরের অন্যদিকে দৌড়ায় আর দেখে পাশের সব বিল্ডিংয়ে একই অবস্থা। তখনই সে ইমার্জেন্সি সিঁড়িটা দেখতে পায় এবং উপরে উঠতে শুরু করে। চেন জলে ভাসতে থাকা মানুষদের দেখে ফেলে আর এনা তার মন অন্যদিকে ঘোরাতে গান গাইতে শুরু করে। 2-3 ফ্লোর ওঠার পরে এনা পুরোপুরি ভেঙে পড়ে। সে দেখে সিঁড়িগুলো অনেক জিনিসপত্রে পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। সে জেনকে কোল থেকে নামায় আর নিজে সেই জিনিসপত্রগুলোর ওপর দিকে উঠতে থাকে, কিন্তু তার পা পিছলে যায় আর সে পড়ে যেতে যেতে কোনো মতে বেঁচে যায়। এনা কোনো রকমে নিজেকে সামলে নেয়, কিন্তু জলে ভাসতে থাকা লাশগুলো দেখে সে বুঝে যায় যে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। তাই সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দ্বিতীয় ফ্লোরের করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে সে দেখে কিছু মানুষ বাথরুম ব্যবহার করার জন্য অ্যাপার্টমেন্টে ঢুকছে। ঠিক তখনই এনা নিজের নাম শুনতে পায়। দেখে তারই কোম্পানির সিকিউরিটি এজেন্ট তাকে খুঁজছে। এনা তার কাছে দৌড়তে যায়, কিন্তু ঠিক তখনই দেখতে পায় যে জেন ভিড়ের পিছনে পিছনে অন্য একটা অ্যাপার্টমেন্টের ভেতরে চলে গেছে। এনা এতে আতঙ্কিত হয়ে পড়ে আর তার পিছনে ভেতরে যায়, জেনকে খুঁজতে থাকে। ঠিক তখনই তার নজর জানলার দিকে যায়। সে একটি বিশাল জলের ঢেউ আসতে দেখে। এই জলের দৃশ্য দেখে তার হাজবেন্ড গোয়ানের সঙ্গে জলে ডুবে যাওয়ার সেই গাড়ির ভয়ঙ্কর স্মৃতিটা তার মনে ফিরে আসে। ঠিক সেই সময় সেই মুহূর্তে জানলা ভেঙে সেই জল আছড়ে পড়ে এবং অনেক মানুষকে ভাসিয়ে অ্যাপার্টমেন্টে সেই জল ঢুকে পড়ে। ইনার হাত থেকে ব্যাগটি পড়ে যায়। সেই ব্যাগ ধরতে সাঁতার কাটার চেষ্টা করে, কিন্তু ব্যাগটি ভাঙা জানলা দিয়ে বাইরে ভেসে যায় এবং এনার শ্বাস নেওয়ার প্রয়োজন পড়ে। জল আর ছাদের মাঝখানে সামান্য একটু বাতাস ছিল, সেটাতেই শ্বাস নিয়ে সে বেঁচে থাকে। তাই এনা একটা গভীর শ্বাস নেয় আর তারপর আবার জলে ডুব দিয়ে জিনকে খুঁজতে থাকে। অন্য ঘরে সে ছেলের একটা অচেতন শরীর দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে তাকে ধরে দ্রুত দরজার দিকে ছুটে যায়। এনা যতই চেষ্টা করে দরজা কিন্তু খুলে না। আর ঠিক তখনই সেই সিকিউরিটি এজেন্ট দরজা খুলে এনার জ্ঞান ফেরায় আর তাকে বাইরে বের হতে সাহায্য করে। তিনজন তারপরে জলের ওপর ভেসে ওঠে। ব্যালকনির রেলিং পার হয়ে তারা আবার করিডোরে পৌঁছে যায়। এরপর সেই সিকিউরিটি গার্ড, যার নাম হাই, সে জেনকে সিপিআর দেয় আর জেনের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে জেন কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে তার মাকে জড়িয়ে ধরে। হাই এই পুরো ঘটনাটার ভিডিও বানায় এবং কোম্পানিকে রিপোর্ট পাঠায় যে তাদের লিড রিসার্চার নিরাপদে আছে। এরপর তিনজন সামনের দিকে এগিয়ে যায়। হাঁটতে হাঁটতে জেন বলে যে জল দেখে তার বাবার কথা তার মনে পড়ছিল, যখন তারা গাড়িতে ছিল আর ডুবে গিয়েছিল। উপরে যেতে যেতে হাই তাদের জানায় যে কোম্পানির একটি হেলিকপ্টার পথে রয়েছে। সে এটাও জানায় যে 3 ঘন্টা আগে
একটি অ্যাস্টেরয়েড আন্টার্কটিকার সঙ্গে ধাক্কা লেগেছিল, যার ফলে প্রচুর বরফ গলে গিয়ে সমুদ্রের জলের সাথে মিশে উত্তর দিকে ভেসে আসছে। হাই বলে যে সরকার আগেই জানতো অ্যাস্টেরয়েড আসছে, কিন্তু তারা কিছুই বলেনি, কারণ এটাকে থামানো সম্ভব ছিল না। এর মানে আজ মানবজাতির শেষ দিন। এটা শুনে এনা বিশ্বাস করতে পারে না। জানায় যে কোম্পানি শুধু এআই বানানোর ল্যাব নয়, আসলে তারা কাজ করছিল এক নতুন মানব জাতি তৈরি করার জন্য। দুইজন ইমোশন ইঞ্জিন নামে একটা যন্ত্র নিয়ে কাজ করছিল। এনাকে সেই সিকিউরিটি গার্ড জানায় যে তার বস আর তার সন্তানরা এই বন্যাতেই মারা গেছে। এনা সেই সিকিউরিটি গার্ডকে বোঝানোর চেষ্টা করে যে ইমোশন ইঞ্জিন তখনও একটা টেস্টিং পর্যায়ে আছে, কিন্তু হাইয়ের তাতে কোনো আগ্রহ নেই। সে বলে যে বাকি টিমগুলো তাদের কাজ শেষ করে ফেলেছে, মানুষের মতো শরীর আগেই বানানো হয়ে গেছে, আর তাদের বোধ বুদ্ধি ক্ষমতাও দেওয়া হয়েছে এবং সন্তান জন্ম দেওয়ার শক্তিও তাদের দেওয়া হয়েছে। এখন শুধু ইমোশন বা আবেগ দরকার। এত গুরুতর কথার মাঝখানেই আচমকাই সে হঠাৎ বলে ওঠে যে তাকে টয়লেট যেতে হবে। এটা শুনে তিনজন কাছের একটি অ্যাপার্টমেন্টের দিকে দৌড়ে যায়, যাতে তারা টয়লেট ব্যবহার করতে পারে। ইনার সুযোগ বুঝে হাইয়ের ফোন নিয়ে তার মাকে কল করে আর বলে যে সে তাকে খুবই ভালোবাসে। ঠিক তখনই দেওয়ালের ভেতর থেকে এক অদ্ভুত শব্দ আসে। রান্নাঘরের গ্যাস পাইপ ফেটে যায়, পুরো অ্যাপার্টমেন্টে গ্যাস ভরে যেতে থাকে। তাই তিনজন দ্রুত আবার বাইরের দিকে দৌড়ায়। আশেপাশের অন্য ফ্ল্যাটগুলো বিস্ফোরিত হতে থাকে। করিডোরের দুপাশে আগুন ছড়িয়ে পড়ে। হাই ব্যালকনির রেলিংয়ে উঠে পালানোর চেষ্টা করে। এরপর এনা জেনকে তার দিকে এগিয়ে দেয়, কিন্তু জেন তাকে ছাড়তে চায় না এবং তার হাতের মধ্যেই ছটপট করতে থাকে। এর ফলে এনার ভারসাম্য নষ্ট হয়ে যায় আর সে জলের মধ্যে পড়ে যায়। গাড়ির দুর্ঘটনার সেই স্মৃতি আবার তার ফিরে এলো। এনা কোনো মতে হেসে ওঠে এবং একটি সাইনবোর্ড ধরে। এরপর আবার বিল্ডিংয়ের দিকে সাঁতার কাটতে থাকে। ঠিক তখনই সে লিফটের ভেতর থেকে একটা শিশুর কণ্ঠস্বর শুনতে পায়। তার নাম যিশু। সে সাহায্যের জন্য কাঁদছে। এরা হাতে করে লিফটের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। উপরের ফ্লোরের দিকে দৌড়ে যায় যাতে কোনো যন্ত্র খুঁজে আনা যায় যেটা দিয়ে সে লিফটটাকে খুলতে পারে। আর ঠিক তখনই দেখে যে একটা ফ্ল্যাট থেকে কিছু লুটেরা বেরিয়ে আসছে এবং মানুষদের উপর হামলার কথা বলছে। ভয় পেয়ে সে আবার নিচে দৌড়ায়। সে আবার লিফট খোলার চেষ্টা করে, কিন্তু তখন জল আরও বেড়ে গেছে আর যিশুর কণ্ঠস্বরও প্রায় বন্ধই হয়ে এসেছে। আর ঠিক তখনই একটা বিশাল ঢেউ বিল্ডিংয়ের সঙ্গে ধাক্কা খায় আর এনা আবার জলের নিচে চলে যায়। তার মনে পড়ে কিভাবে সে গাড়ির কাজ ভেঙেছিল আর গোয়ান তাকে বলেছিল যে সে সামনে সাঁতার কাটুক আর সে জেনকে সামলাবে। কিন্তু গোয়ান হঠাৎই দুর্বল হয়ে পড়ে আর বেশি দূর সাঁতার কাটতে পারেনি। সে জেনকে এনার হাতে দিয়ে নিজে পিছিয়ে পড়ে। বর্তমান সময়ে এনা সিঁড়ি দিয়ে উপরে ওঠে, দ্রুত জেন আর হাইয়ের কাছে পৌঁছয়। জেনের অবস্থা ভালো থাকে না, তার ওষুধের দরকার হয়, যা এনা আগেই হারিয়ে ফেলেছে। সেই ব্যাগের মধ্যেই সেই ওষুধগুলো ছিল। এনা জেনকে কোলে নিয়ে ফ্ল্যাটের দিকে দৌড়ায়। তার উদ্দেশ্য যে সে কোনো না কোনোভাবে সেই ওষুধকে খুঁজে বের করতেই হবে। হাই তাকে থামানোর চেষ্টা করে, বলে যে তারা চাইলে শিশুটিকে আবার তৈরি করতে পারে, কারণ তার কাছে এই শিশুটিকে বানানোর সমস্ত ডেটা রয়েছে। কিন্তু এনা তার কথা শোনে না। সে যে কোনো একটি ফ্ল্যাটে ঢুকে পড়ে আর রান্নাঘর থেকে কিছু জিনিস তুলে নেয় এবং একটি দেশি ওষুধ বানিয়ে জেনের মুখে ঠেলে দেয়। আরেকটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে ইনা তার বস হিয়ানকে বলছে যে সে জেনকে ছেড়ে দিতে চায়। হিয়ান তাকে জিজ্ঞেস করে এটা কি গোয়ানের মৃত্যুর কারণে। এনা জানায় যে জেনের সঙ্গে তার পরিচয় হয়েছিল শুধুই কাজের কারণে এবং সে মা হওয়ার জন্য তৈরি নয়। হিয়াং বলে যে কেউই পুরোপুরি প্রস্তুত থাকে না, আর এটাও জানায় যে ইমোশন ইঞ্জিন এখন সম্পূর্ণ হয়ে গেছে। হিয়াং বলে যে কয়েক মাসের মধ্যেই কোম্পানি তাদের বাচ্চাদের নিয়ে যাবে। সে এখন ভাবছে যে এগুলো কি আদৌ বানানো উচিত ছিল কিনা। বর্তমানে দেখানো হয় যে ঘরে বানানো সেই ওষুধ খেয়ে জেনের অবস্থা ভালো হয়ে যায়। সে বলে যে সে অসুস্থ থাকতে ভালোবাসে, কারণ অসুস্থ থাকলেই এনা তার প্রতি বেশি মনোযোগ দেয়। যখন তারা বাইরে তাকায় তারা আবার অবাক হয়ে যায়, কারণ সে দেখে যে রোদ উঠে গেছে আর হাই এনাকে জানায় যে তাকে শেল্টারে নামিয়ে দেওয়া হবে, কিন্তু জেন তার সঙ্গে যেতে পারবে না। সে স্বীকার করে যে সে দেখতে এসেছে সে বিপদে এনা জেনের সঙ্গে কি করবে। সে এটাও জানায় যে তার মা তাকে ছোটবেলায় ছেড়ে দিয়েছিল। ঠিক তখনই হঠাৎ করে আবার আকাশ কালো হয়ে যায় এবং জোরে বৃষ্টি পড়তে শুরু করে। জল খুবই দ্রুত বিল্ডিংয়ের উপরে ওঠে। তিনজন পুরো শক্তি দিয়ে সিঁড়ি বেয়ে ওঠে এবং দ্রুতই জল উপরের দিকে চলে আসে। একটি করিডোরে এনা একজন প্রেগনেন্ট কাপলকে সাহায্যের জন্য ডাকতে দেখে, কিন্তু হাই তাকে উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে বলে। হাই এরপর এনার দিকে তাকালে এনা রাগ করে বলে যে সে তার সন্তানকে ছেড়ে কোথাও যাবে না। হাই জেনকে বোঝায় যে যেহেতু হিয়ানো
তার সন্তানের সঙ্গে মারা গেছে, সেই জন্য বিজ্ঞানীরা মনে করছে যে এই জিনই মানবজাতি তৈরির শেষ আশা। এরপর তারা ছাদে পৌঁছে যায় আর যেখানে হেলিকপ্টার অপেক্ষা করছিল। হাই কোম্পানির পক্ষ থেকে আসা নির্দেশ পড়ে শোনায়। তাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো মানবজাতিকে বিলুপ্ত হওয়া থেকে বাঁচানো। তাই এনাকে সঙ্গে সঙ্গে ল্যাবে ফিরে গিয়ে ইমোশন ইঞ্জিন কমপ্লিট করতে হবে। হেলিকপ্টারের সঙ্গে আসা সিকিউরিটি টিম এনকে একটা বিশেষ নাম্বারের সাহায্যে ডাকে এবং তাকে এনার কাছ থেকে আলাদা করে দেয়। লোকেরা এনাকে ধরে ফেলে এবং সে অসহায়ভাবে তাকিয়ে থাকে। এনা কাঁদতে কাঁদতে হাইয়ের কাছে সাহায্য চায়। তখন সে সত্যটা বলে। এরপর লোকেরা জেনকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয় আর তার চুল কাটতে শুরু করে। এটা দেখে না ভয় পেয়ে যায় আর কাকুতি মিনতি করতে থাকে। সে বলে যে অন্তত তাকে শেল্টারে পৌঁছানো পর্যন্ত যেন তাকে জিনের সঙ্গে থাকতে দেওয়া হয়। গার্ডরা তাকে বলে যে এরকম কোনো শেল্টার আদেও নেই। এরপর তারা হাইকে গুলি করে মেরে ফেলে। তখন এনা বুঝে যায় যে এখানে সবাই মারা যাবে আর শুধু তাকেই পালানোর অনুমতি দেওয়া হয়েছে। এনা ভারী হৃদয়ের সঙ্গে জেনকে শেষবারের মতো বিদায় জানায়। এরপর লোকেরা তার মাথাটা খুলে ফেলে আর তার সমস্ত ডেটা বের করে নেয়, একটি বাস্কের মধ্যে রেখে দেয়। এরপর এনাকে নিয়ে সেই হেলিকপ্টারে উড়ে যায়। তাতে শুধু সেই পাইলট, সেই বাস্ক আর এনা থাকে। ঠিক তখনই এনা অনুভব করে যে জেনের গগলস তার পকেটের মধ্যে রয়েছে। এক ভয়ঙ্কর ঝড় এসে পুরো পৃথিবীকে ডুবিয়ে দেয়। সেই সময় 7টি রকেট পৃথিবী থেকে উৎক্ষেপণ করা হয়, যেগুলোর ভেতরে এই প্রকল্পের বৈজ্ঞানিকেরা থাকে। এখন ডিরেক্টর হুইসের রেকর্ড করা বার্তা চালু হয়। তিনি জানান যে 15 মিনিটের মধ্যে হাজার হাজার উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত হানবে আর অধিকাংশ জীবন শেষ হয়ে যাবে। বিজ্ঞানীদের এই প্রকল্প যে কোনোভাবেই সম্পূর্ণ করতে হবে, যাতে মানুষ নিজেকে পরিবর্তন করে বেঁচে থাকতে পারে। এই বৈজ্ঞানিকদের দল এখন মানুষের মতো শরীর তৈরি করতে সক্ষম। তাদের শুধু আবেগের প্রয়োজন। তাদের লক্ষ্য হলো একজন মা এবং একটি শিশুকে দিয়ে নতুন একটি সমাজের সূচনা করা। শিশুটি আগেই প্রস্তুত, এখন শুধু মাকে সম্পন্ন করা বাকি। এনা প্রস্তাব দেয় যে একটি সিমুলেশন চালু করা হোক, যেখানে মাকে বারবার কঠিন পরিস্থিতিতে ফেলে তার সন্তানকে বাঁচাতে বাধ্য করা হবে। এতে অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় সমস্ত আবেগ সংগ্রহ করা সম্ভব। ঠিক এই সময় একটা উল্কাপিণ্ড রকেটের সঙ্গে ধাক্কা লাগতেই যাবে। এনা সিমুলেশনের সঙ্গে সংযুক্ত হয়ে যায় এবং নিজেকে আবার বিছানায় জেগে উঠতে দেখে। এবার আগেই অ্যাপার্টমেন্টে জল এসে ঢুকে পড়েছিল আর ঠিক তখনই আবার সেই কল আসে। হাইজু বলে তারা তাদের নিতে আসছে। এনার হিয়াংয়ের সঙ্গে হওয়া কথোপকথনও মনে পড়ে যায় এবং সে বুঝতে পারে যে এবারও গার্ডরা জেনকে তার কাছ থেকে টেনে নেবে। সে আগেই ওষুধগুলো তুলে নিতে থাকে এবং জেনকে বলে যে সে যেন তার কথা মেনে চলে আর কোনো অপরিচিত মানুষের সঙ্গে না যায়। জেন কাঁদতে শুরু করে এবং তাকে মিথ্যেবাদী বলে। সে জিজ্ঞেস করে যে সে কেন প্রতিদিন 6 বছরেরই থাকে। এনা তার কোনো প্রশ্নের উত্তর দেয় না, তার কথাগুলোকে উপেক্ষা করে। সে তাকে কোলে তুলে নেয় আর সিঁড়ির দিকে দৌড়ায়, কিন্তু দুই পাশেই মানুষের ভিড় থাকে। ঠিক তখনই একটি বিশাল ঢেউ বিল্ডিংটাকে আঘাত করে। এনা জেনকে শক্ত করে ধরে সাঁতার কেটে উপরে ওঠার চেষ্টা করে। সে জেনকে রেলিংয়ের উপর তুলে দেয় যাতে সেখানে পৌঁছতে পারে। এরপর এনা নিজে উপরে ওঠে, কিন্তু সেখানে জেনকে দেখা যায় না। এনা আতঙ্কিত হয়ে করিডোরে দৌড়াতে থাকে আর ঠিক তখনই আরেকটি বড় ঢেউ সেখানে চলে আসে আর আঘাত হানে আর তাকে থামতে হয়। সে বিল্ডিংগুলোর মাঝখানে জমে থাকা জলের দিকে তাকিয়ে দেখে যে জেন জলে সাঁতার কাটার চেষ্টা করছে। ইনা সেই জলের মধ্যে ঝাঁপ দেয়, কিন্তু প্রবল স্রোতের কারণে জেনের কাছে পৌঁছতে পারে না। ঠিক তখনই সে আকাশে হেলিকপ্টার দেখতে পায়। আগের সিমুলেশনের কথা তার মনে পড়ে যায়। সে পকেটে হাত দেয় আর জেনের গগলসটাকে অনুভব করে। হঠাৎ একটি ভাসমান গাড়ি পেছন থেকে এসে এনার সাথে ধাক্কা লেগে যায়। তার মৃত্যু হয় আর এই সিমুলেশন আবার রিসেট হয়ে যায়। কিছুক্ষণ পর হাই এনার মুখে চাপ দিয়ে তার জ্ঞান ফেরায়। ইনার শার্টে 787 নম্বর লেখা থাকে, যা বোঝায় যে সে 787 বার এই সিমুলেশন ব্যর্থ হয়েছে। হাই তাকে একটি ছবি দেখায় যা সে আগে তুলেছিল। সেই ছবিতে দেখা যায় যে জেন ভিডিওর পিছনে চলে গিয়েছিল আর জলে থাকা শিশুটি জেন ছিল না। ইনা সঙ্গে সঙ্গে জেনকে খুঁজতে বেরোয়। হাইজো তাকে থামাতে চাইলে ইনা তার বন্দুক ছিনিয়ে নেয় এবং তার দিকে গুলি চালিয়ে জবাব দাবি করে। কিন্তু ঠিক তখনই অ্যাপার্টমেন্টগুলোতে বিস্ফোরণ শুরু হয় এবং একটি বিস্ফোরণে এনা আবার মারা যায়। সিমুলেশন নম্বর 1931। এনা ব্যালকনি থেকে পড়ে যেতে যাচ্ছিল, কিন্তু হাই সময় মতো তাকে ধরে ফেলে। তবুও এনা তার সঙ্গে যেতে অস্বীকার করে, কারণ তার ভয় হয় যে সে তার সন্তানকে আবার তার কাছ থেকে কেড়ে নেবে। তাই এনা নিজেই জলে ঝাঁপ দেয়। তখন সে দেখতে পায় যে জিন আরেকটি ব্যালকনিতে রয়েছে।
এবং একজন লোক তাকে ধরে রেখেছে। এটা দেখে এনা আবার সাঁতার কেটে বিল্ডিংয়ের দিকে ফিরে যায়। এরপর এনা লিফটের পাশ দিয়ে যাওয়ার সময় আবার যিশুর কণ্ঠ শুনতে পায়। সে লিফটের ভেতরে আটকে রয়েছে। এনা দরজা খোলার অনেক চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় এবং নিজেই ডুবে যায়। এনা প্রতিবার যিশুকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু প্রতিবারই মারা যায়। এখন সে সিমুলেশন নম্বর 407-এ পৌঁছয়। এবার সে উপরে ওঠে। সে ঘর থেকে একটা ছাতা নেয় আর সেটাকে ভেঙে একটি লাঠি বানায়। সেই লাঠির সাহায্যে সে শেষ পর্যন্ত লিফটের দরজা খুলতে সক্ষম হয় আর যিশু বেরিয়ে আসে এবং দুজনে একসঙ্গে পরের ফ্লোরে ওঠে। সেখানে তারা একটি ফ্ল্যাট থেকে শুকনো কাপড় নেয় আর যিশু এনাকে জানায় যে সেই লুটেরারা একটা শিশুর কথা বলছিল। এটা শুনেই এনা সেই দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু তখন তার মনে পড়ে যে আগেরবার ঠিক ওই জায়গাতেই লুটেরারা তাকে মেরে ফেলেছিল। এবার সে চুপচাপ যাওয়ার চেষ্টা করে, তবুও লোকগুলো তাকে দেখে ফেলে। এনা তাদের জেনের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু তারা তাকে উপেক্ষা করে ফ্ল্যাট থেকে বেরিয়ে যেতে থাকে। ঠিক তখন অন্য একটি ব্যালকনিতে হাইকে দেখতে পায়। এনা তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু লুটেরারা তাকে আবার ঘরের ভেতরে টেনে নেয় যাতে তারা ধরা না পড়ে। এনা দেখে যে ঘরের মানুষগুলো অচেতন অবস্থায় পড়ে রয়েছে। সে একজন লোককে লাথি মেরে পালানোর চেষ্টা করে, কিন্তু আরেকজন লোক তাকে ধরে ফেলে, জোরে আলমারির সঙ্গে আঁচড়ে দেয় এবং তার গলা টিপে ধরে। এনা প্রায় মারাই যাচ্ছিল, কিন্তু সিমুলেশন আবার রিসেট হওয়ার উপক্রম হয়। ঠিক এই সময় তার চোখে পড়ে একটি হাতুড়ি যা আলমারি থেকে পড়ে গেছিল। সে সেই হাতুড়ি দিয়েই লোকটির মাথায় আঘাত করে, কিন্তু লুটেরারা আবার তাকে ধরে ফেলে এবং তাকে মারতে উদ্যত হয়। ঠিক তখনই দরজায় যিশু এবং হাই এসে উপস্থিত হয়। হাই সহজেই দুজন লুটেরাকে কাবু করে ফেলে আর বাইরে ছুঁড়ে ফেলে। জিন সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না। ঠিক তখনই তার মনে পড়ে যে সেই জেনকে ঘরে বানানো একটি ওষুধ দিয়েছিল। সেই ঘরের লোকজন তাকে সেই ওষুধের অবশিষ্ট বোতলটা দেয়। এনা যিশুকে বলে যে সে যেন তার সঙ্গে আসে, কারণ এই অ্যাপার্টমেন্ট খুব শিগগিরই জলে ডুবে যাবে। কিন্তু যিশু জানায় যে এখানেই তার দাদু দিদা থাকে, তাদের ছেড়ে সে যেতে পারবে না। তাই সে সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কোম্পানি থেকে ফোন আসার পর হাই এনাকে জানায় যে তার দল নৌকা নিয়ে আসবে আর পুরো বিল্ডিং জুড়ে জেনকে খুঁজবে। এনা তখন মনে করে যে আগেরবার জেনের সঙ্গে কী করা হয়েছিল, তাই সে ঠিক করে যে এবার সে নিজেই জেনকে খুঁজে বের করবে। এরপর সে একের পর এক ফ্লোরে খুঁজতে থাকে। এখন একটি সিমুলেশন নম্বর 7993 খোঁজার সময় এনা দেখে যে সিকিউরিটি এজেন্টরা লুটেরাকে গুলি করে মারছে। তার পরের ফ্লোরে সে দেওয়ালে শিশুদের আঁকা একটা ছবি দেখতে পায়। এটা দেখে তার মনে পড়ে জিনও তার ট্যাবলেটে এই ধরনেরই কিছু ছবি আঁকতো আর তাকে পাঠাতো। সে সামনে এগিয়ে যায় এবং দেখে যে সেই প্রেগনেন্ট মহিলার সন্তান জন্ম দিয়েছে। ইনা তাকে সাহায্য করার চেষ্টা করে আর শিশুটিকে কোলে নিয়ে নেয় এবং তাদের নিজের জ্যাকেট দিয়ে দেয়। বাইরে বেরোনোর সময় সে দেখে যে সেই মহিলার স্বামী গরম জল নিয়ে ফিরে আসছে যাতে সে শিশুটিকে পরিষ্কার করতে পারে। এই দৃশ্য দেখে এনার খুব খারাপ লাগে যে সে কতবার জেনকে উপেক্ষা করেছে। তার মনে পড়ে যে জেন সবসময় নিজের আঁকা ছবি তাকে ফোনে পাঠাতো। এনার সঙ্গে সঙ্গে নিজের ফোন বের করে দেখে ড্রয়িং সে যেগুলো কখনো দেখেইনি সেই ছবিগুলো তার ফোনে রয়েছে এবং তাতে এমন ছবিও রয়েছে যেখানে জেনকে ছেড়ে সে হেলিকপ্টারে উঠে যাচ্ছে। ঠিক তখনই নিচের ফ্লোর থেকে হাই চিৎকার করে বলে যে সে জেনকে খুঁজে পেয়ে গেছে। সঙ্গে সঙ্গে তার দিকে দৌড়ায়, কিন্তু অ্যাপার্টমেন্টে ঢোকার সঙ্গে সঙ্গে পিছন থেকে এজেন্টরা তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে ধরে ফেলে। তাকে বলে তারা তাকে ছাদে গিয়ে বিদায় জানাতে দেবে। এনা তাকে মনে করিয়ে যায় যে সে প্রতিবারই ছাদে মারা যায়। তখন প্রকাশ পায় যে এটি সিমুলেশন নাম্বার 3417। হাই আরও প্রশ্ন করতে চাইলে এজেন্ট তাকে লাথি মেরে বাইরে ফেলে দেয়। হাইয়ের চোখের সামনে প্রথমবারের মতো আগের সিমুলেশনগুলোর সমস্ত ঝলক ভেসে ওঠে। হাই তার থেকে একটি ট্রফি তুলে নেয় আর তা দিয়ে এজেন্টদের আঘাত করে, কিন্তু তাদের মধ্যে একজন দ্রুত নিজেকে সামলে নেয় এবং হাইয়ের মাথার দিকে গুলি চালানোর চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে অর্ধচেতন অবস্থায় দাঁড়িয়ে থাকা ইনা অন্য এক এজেন্টের বন্দুক ধরে গুলি চালায়, ফলে হাই বেঁচে যায়। এরপর হাই এনাকে একটি ইঞ্জেকশন দেয় যাতে সে পুরোপুরি জ্ঞান ফিরে পায়। সে তাকে জিজ্ঞেস করে যে আসলে কি হচ্ছে। তখন এনা তাকে পুরো ঘটনাটা বলে দেয় এবং জানায় যে সে প্রতিবার জেনকে বাঁচাতে ব্যর্থ হয়েছে। সে এটাও বলে যে এই কথোপকথন তারা আগেও বহুবার করেছে এবং তারা এজেন্টদের সঙ্গে লড়াই করার চেষ্টা করেছিল, কিন্তু প্রতিটি সিমুলেশনে তারা মারা গেছে। এনা বলে যে হয়তো জিন আর তাকে দেখতে চায় না, কিন্তু হাই বলে যে জিন আসলে তার জন্য অপেক্ষা করছে। সিমুলেশন নম্বর 249। এনা এবং হাই আবার এজেন্টদের সঙ্গে গুলির লড়াইয়ে জড়িয়ে পড়ে। এখন হাই ভিন্ন কিছু করার সিদ্ধান্ত নেয়। জানলা দিয়ে বেরিয়ে অন্য একটি ফ্লোরে পৌঁছয়। করিডোরে হাইজো
এজেন্টের মুখোমুখি লড়াইয়ে জড়িয়ে পড়ে। এনার জন্য পথ পরিষ্কার রাখতে সে নিজেই সেখানে থেমে যায়, যাতে এনা তার ছেলেকে খুঁজে বেরিয়ে যেতে পারে। এনা একটি খালি অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে, কিন্তু সেখানে আরও কয়েকজন এজেন্ট তার উপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই এক ভয়ঙ্কর ঢেউ জানলা ভেঙে ভেতরে ঢুকে সবাইকে ছিটকে দেয়। তখন এরা জলে সাঁতার কাটতে শুরু করে। সাঁতার কাটতে কাটতে জেনকে তারা খুঁজতে থাকে, কিন্তু তবুও তাকে খুঁজে পায় না। তখন সে উপরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং জল এতটাই বেড়ে গেছে যে সে ছাদে পৌঁছতে পারে। ছাদে একটি পুরনো আলমারি খুলতেই সে অচেতন অবস্থায় পড়ে থাকা জেনকে খুঁজে পায়। সে সঙ্গে সঙ্গে তাকে ওষুধ দেয়, কিন্তু জেন কোনো প্রতিক্রিয়া দেখায় না। ইনা ভেস্তে কাঁদতে তার কাছে ক্ষমা চায় যে সে তাকে এতবার ছেড়ে দিয়েছে। ঠিক তখনই জেন চোখ খুলে বলে যে, মা, তুমি আমাকে কখনো ছাড়োনি। তখন বোঝা যায় যে জেন যখন শেষবার বিদায় বলেছিল, তখন সে তাকে বলেছিল সে যেন আলমারির ভেতরে অপেক্ষা করে থাকে, কারণ সে তাকে নিতে ফিরে আসবে। আর সে সত্যিই তার প্রতিশ্রুতি পূরণ করেছিল। একই সময় এটাও জানা যায় যে যে রকেটটায় ইনা ছিল তাতে উল্কাপিণ্ড আঘাত করেছিল। সে গুরুতরভাবে আহত হয়েছিল। মৃত্যুর আগে ডিরেক্টরকে ইনা বলেছিল যে তার মস্তিষ্ক সিমুলেশনে ব্যবহার করা হোক, যাতে সে আবার জেনের সঙ্গে থাকতে পারে। বিজ্ঞানীরা তার স্মৃতিগুলোকে বের করে সিস্টেমে সংরক্ষণ করে রেখেছিল, এই আশায় যে এতে মানবজাতিকে বানানো সম্ভব হবে। ছাদে এজেন্টরা আবার কাছে চলে আসে এবং একটি বিশাল ঢেউ বিল্ডিংকে ঢেকে দিতে চলেছে। এনা জেনকে তার গগলস দিয়ে দেয় এবং তাকে বলে যে সে যেন সাঁতার কাটে। জেন জলে ঝাঁপ দেয়, আর ঠিক সেই মুহূর্তে এজেন্টরা তার নৌকাকে ধরে ফেলে। এরপর সিমুলেশন আবার রিসেট হতে চলেছিল। এনা কোনো মতে এজেন্টদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে জলের ভেতরে ঝাঁপ দেয়, যাতে সে তার ছেলের কাছে পৌঁছতে পারে। জলে সাঁতার কাটতে কাটতে এনা আবারও উপরে উঠে আসে এবং দেখে যে জিন একটি অ্যান্টেনা ধরে এনা তাকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে যে তারা এখন একসঙ্গে সাঁতার কাটবে। ঠিক তখনই একটি বিশাল ঢেউ এসে দুজনকে ভাসিয়ে নিয়ে যায়। এই পুরো সময় জুড়ে এনা যিশুকে সাহায্য করেছিল, গর্ভবতী মহিলার পাশে দাঁড়িয়েছিল এবং শেষ মুহূর্ত পর্যন্ত জেনের সঙ্গে ছিল। সিস্টেম লক্ষ্য করে যে এনা কখনো নিজের কথা ভাবেনি, বরং সবসময় অন্যদের আগে রেখেছে। এই কারণেই শেষ পর্যন্ত সিমুলেশন সফল ঘোষণা করা হয় এবং এনা এবং জেনের নতুন এআই তৈরি করা হয় এবং শরীরের মধ্যে স্থাপন করা হয় এবং তাদের একটি অন্য গ্রহে পাঠানো হয়, যাতে তারা মানবজাতির স্মৃতি নিয়ে এক নতুন পৃথিবীর সূচনা করতে পারে। আর তো এটাই ছিল দ্য গ্রেট ফ্লাড মুভির পুরো এক ভয়ঙ্কর গল্প। তোমাদের এই গল্পটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার ফিরে আসবো নতুন গল্প নিয়ে। ততক্ষণ স্টে টিউনড। গুড নাইট।